আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের খামারি কথন ভিডিওর আরেকটি পর্বে। ইতিপূর্বে আমি দীর্ঘমেয়াদী গরু পালনের উপরে দুটি পর্ব করেছি। আজকে তৃতীয় এবং শেষ পর্ব করে দিতে চাচ্ছি। ভাবলাম ওই দুইটা ভিডিও ভয়েস ওভার দিয়ে করেছি, তো এটা ভাবলাম যে এটা একটু আমায় অনেকদিন খামারগুলি দেখাই না, তো খামারটাও একটু দেখাই এবং সেই সাথে একটু কথাগুলি বলে এই এই টপিকটা শেষ করে দিই। তারপরে আবার নতুন কোনো টপিক নিয়ে হয়তো বা পরবর্তীতে কথা বলবো। তো দীর্ঘমেয়াদী গরু পালনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। যেমন আমি তো বললামই যে আপনি যে গরুগুলি পালবেন সেই গরুটার বৈশিষ্ট্যগুলিও বলে দিছি। সেই বৈশিষ্ট্যগুলি যদি ঠিক থাকে, তো সেই বৈশিষ্ট্যগুলি ঠিক থাকলে সেই গরুটাকে আপনি ভবিষ্যতের জন্য পালবেন। তো সেগুলি তো আগের দুই ভিডিওতে বললাম, সেগুলি আর এই ভিডিওতে আনবো না। এই ভিডিওতে আমি দুইটা জিনিসের ব্যাপারে বলবো। একটা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে রোগ ব্যবস্থাপনা, মানে রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাপারটা একটু দেখার। হ্যাঁ, তো খাদ্য ব্যবস্থাপনার ব্যাপারটা হচ্ছে যে খাবার ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট দীর্ঘমেয়াদের জন্য। তার কারণ হচ্ছে আপনি যখন গরুটা পালবেন দীর্ঘমেয়াদের জন্য, তখন আপনাকে তাকে স্টেপ বাই স্টেপ, মানে পর্যায়ক্রমে খাবারগুলিকে বৃদ্ধি করতে হবে এবং যেই স্টেজের জন্য যেই খাবারটা লাগবে সেই খাবারটা দিতে হবে। আপনি যেমন আমরা লেয়ার মুরগি কিংবা যখন কোনো মুরগি পালি, হ্যাঁ, তখন মুরগির স্টেপগুলিকে 3 ভাগে ভাগ করা যায় বা 4 ভাগে ভাগ করা হয়, মানে অনুযায়ী স্টার্টার, গ্রোয়ার বা প্রি গ্রোয়ার, গ্রোয়ার, তারপর হচ্ছে লেয়ার, এই টাইপের বিভিন্ন স্টেপ বাই স্টেপ। যেমন স্টার্টারে হচ্ছে যে বেসিক খাবারগুলি দেওয়া হয়, তারপর গ্রোয়ারে হচ্ছে হয়তো বা কিছু পার্সেন্টেজ বাড়ানো হয়। ঠিক সেরকম গরুর খাবারগুলিতে এইভাবে নামকরণ করা নাই, তারপরেও আমি যদি নামকরণ করতে যাই তাহলে স্টার্টার খাবার আছে একটা, তারপরে হচ্ছে গ্রোয়ার, তারপরে হচ্ছে ফিনিশার, এই টাইপের করে আপনি ভাগ করতে পারেন। স্টার্টার বলতে বোঝাচ্ছি যে ধরেন আপনি একটা বাছুর নিলেন, সেই বাছুরটাকে যদি আপনি লালন পালন করেন, তাহলে আপনাকে আমি ওই যে বললাম যে 4 দাঁত পর্যন্ত, 4 দাঁত মানে হচ্ছে 2.5 থেকে 3 বছর, সে তো তার স্ট্রাকচার নেবে, মানে হাত পায়ে বড় হবে, লেন্থে বড় হবে, হাইটে বড় হবে, তার ঝুলগুলি হবে। তো ওই সময়টা একটা, আমরা যেমন বাড়ন্ত বয়সে শিশুদের কি দেই, প্রোটিন দেই, ক্যালসিয়াম দেই। তো প্রোটিন ক্যালসিয়ামটা একটা বাড়ন্ত বয়সের ইয়ার জন্য লাগে। প্রোটিন ক্যালসিয়ামটা একটা গরুর বাড়ন্ত শরীরের জন্য লাগে। ঠিক সেরকম আপনি 4 বছর পর্যন্ত যখন গরুটাকে স্ট্রাকচার করতে দিবেন, তখন তার খাবারের মধ্যে ক্যালসিয়ামের পোর্শনটা একটু বেশি থাকবে, প্রোটিনের পোর্শনটা একটু বেশি থাকবে, কার্বোহাইড্রেটের মানে পোর্শনটা একটু কম থাকবে। তার কারণ হচ্ছে এই সময়টা সে স্ট্রাকচার নেবে, বড় হবে এবং সেই সাথে সাথে তার প্রোটিনের চাহিদার মাধ্যমে সে তার মাংসের যোগান, মানে মাংসে হবে। বাট যদি কার্বোহাইড্রেটটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ফ্যাট জমা শুরু করবে। ফ্যাট জমা শুরু করলে তখন তার ওই যেই মানে প্রপারলি যে একটা স্ট্রাকচার নেওয়া, সেটা একটু ব্যাঘাত ঘটবে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যা 2-2.5 বছর পর্যন্ত তার খাবারের দিকে রেশনটা একটু মানে আপনাকে দেখতে হবে। যেমন আমি যদি বলি যে আমি যদি গরু পালি সাইলেজ, কাঁচা ঘাস আর দানাদার দিয়ে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি একটা স্টার্টার গরুকে মানে 2 থেকে 2.5 বছর পর্যন্ত, যেটা আমি দীর্ঘমেয়াদী পালবো, আমি আগে বলে দিচ্ছি যে এই গরুটা আমি দীর্ঘমেয়াদী পালবো। তো প্রথম 6 মাস তো আসলে 3 মাস মানে 90 দিন পর্যন্ত গরুর দুধই সে তার মায়ের দুধই খাবে। তো মায়ের দুধ খাওয়ার সাথে সাথে আস্তে আস্তে 3 মাস পর থেকে আমরা কিছু কিছু আহ খ্যার, তারপরে হচ্ছে ঘাস, কাঁচা ঘাস, এগুলি ইন্ট্রোডিউস করবো। আস্তে আস্তে এগুলিতে অভ্যস্ত হবে 6 মাস পর্যন্ত।
তারপরে তার মানে দৈহিক চাহিদার মধ্যে দেখা যাবে যে আমরা চেষ্টা করব ঘাসগুলি বেশি দেওয়ার, কাঁচা ঘাস কিংবা সাইলেজ যেটা অ্যাফোর্ড করতে পারেন বা প্রোভাইড করতে পারেন তারা সেভাবেই দিবেন। তারপর সেই সাথে দানাদার দিবেন। নর্মালি আমরা দানাদার খাবারটাকে বডি ওয়েটে 1% একটা থাম্ব রুল দেই, কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যাবে যে গরুকে হয়তো 0.5% থেকে 0.75% পর্যন্ত দানাদার দিতে হবে। কিন্তু সেই দানাদারের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি থাকবে, প্রোটিনের পার্সেন্টেজটা একটু বেশি থাকবে, তাহলে গরুটা এবং সেই সাথে মিনারেল সাপ্লিমেন্ট যেটা হচ্ছে প্রিমিক্স, ভিটামিন প্রিমিক্স টাইপের কিছু দিতে পারি। সেই ক্ষেত্রে হয়তো বা আমরা যেমন বাচ্চাদের মাল্টিভিটামিন খাওয়াই সেরকম। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে স্ট্রাকচারটা তারা খুব প্রপারলি সুন্দরভাবে নিতে পারে। তারপরে গ্রোথের উপর নির্ভর করে কম বেশি করবেন, এবং আস্তে আস্তে যখন বড় হবে 2 বছর আসবে তখন আস্তে আস্তে কার্বোহাইড্রেট বাড়বে। সেই সাথে সাথে যখন দেখা যাবে যে গরুর বয়স 4 দাঁত হয়ে গেছে, তারপরে আপনি আস্তে আস্তে কার্বোহাইড্রেট বাড়াবেন এবং প্রোটিন থাকবে, ফ্যাটের পরিমাণ থাকবে, মানে তখন আরো একটা কি বল মিক্স, মানে আরো একটু মানে ভালো একটা মিক্সিং খাবার দিতে হবে। তো সমস্যাটা কি, আপনি যদি বাছুর বয়সে মানে ছোট বয়সে 4 দাঁত স্ট্রাকচার বয়সে যদি আপনি তাকে স্ট্রাকচার গ্রোথ করার খাবার না দিয়ে ফিনিশিং গ্রোথের খাবার দেন, তখন সে স্ট্রাকচারটা ওই জায়গায় স্টপ করে দেবে। সে হয়তো বা সে প্রপার লম্বাটা হবে না, কিন্তু সে পাশের দিকে বেড়ে যাবে। মানে এইগুলি তো আসলে একটা সিস্টেমেটিক্যাল। তো ও শরীর যখন মনে করবে যে না আমি তো পর্যাপ্ত খাবার পাচ্ছি, ফ্যাট ট্যাট হচ্ছে, ঠিক আছে আমি তাহলে মোটা হওয়া শুরু করি, তখন সে মোটা হওয়া শুরু করবে এবং সে আর লম্বার দিকে আর ওই মানে ডাইভার্ট হবে না। এটা তো একটা সিস্টেম, সেই সিস্টেমেই চলে। সো প্রথম দিকে আপনি খাবারে যেমন আস্তে আস্তে বাড়াবেন। একটা রেশিও, একটা গরুর খাবারের, গবাদি পশুর দানাদার খাবারের রেশিও হচ্ছে আপনি 25% প্রোটিন, 40% রাখতে পারেন হচ্ছে কুড়া, গমের ভুসি, এই টাইপের জিনিস, এবং 25% রাখতে পারেন হচ্ছে বিভিন্ন রকম ফ্যাট জাতীয় যে খাবারগুলি আছে, কোয়েল টোয়েল টাইপের, এবং সেই সাথে আর 10% হচ্ছে আনুষঙ্গিক মিনারেলস টাইপের, যেমন 1% লালি, 1% হচ্ছে আপনার চিটাগুড় বা 1% লবণ, 1% লালি, 1% লবণ, 2 থেকে 3% ডিসিপি রাখতে পারেন। তারপরে ভিটামিন প্রিমিক্স 1% রাখতে পারেন। এইগুলি দিয়ে 100% একটা খাবার। এটা হচ্ছে একটা বেসিক রুলস। এখন আপনি এখানে দেখা গেছে যে আপনি প্রোটিনের পার্সেন্টেজ যে 25% বললাম, সেটাকে আপনি নামায় 20% আনতে পারেন গ্রোথ, মানে স্টেপ বাই স্টেপ, অথবা এটাকে আপ টু 40% পর্যন্ত নিতে পারেন। আবার এখানে যে আমি কুড়া ভুসি যেটা বললাম আপনার 40%, সেটাকে আপনি 15%ও নামায় আনতে পারেন, আবার 50%ও উঠাইতে পারেন। ডিপেন্ডস করবে আপনি কি গরু পালতেছেন, কতদিনের জন্য পালতেছেন, কিভাবে পালতেছেন। সো এখানে সবগুলি এক রুলসের মধ্যে তো ফালানো যাবে না। সো এমনি একটা স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে আপনি 25% থাকবে হচ্ছে প্রোটিন, মানে ভুট্টা দিতে পারেন, আর 40% দিতে পারেন হচ্ছে কুড়া ভুসি, আর 25% দিতে পারেন হচ্ছে যেটাকে বলে হচ্ছে আমরা ভেজিটেবল ফ্যাট বা বিভিন্ন রকম খৈল জাতীয় খাবার, এবং 10%-এর মধ্যে ডিসিপি, লবণ টবণ, এই জিনিসগুলি। এখন আপনি বলতে পারেন ভাই ভুট্টা 25% ক্রুড প্রোটিন বা এইসবের একটা আছে যে 25% উপরে যদি আপনি ভুট্টা দেন, সেটা কি বডি নিতে পারবে কিনা, শরীর ভুট্টা নিতে পারবে কিনা জিনিসটা কি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আপনি তো চাইলে ওরে শুধু ভুট্টা খাওয়াই বড় করতে পারেন, কোনো সমস্যা নাই, ভুট্টা খাওয়ান, কিন্তু ওর বডি করবে কি, ওর বডির একটা নেওয়ার ক্ষমতা আছে। সে 25% পর্যন্ত র ভুট্টা নিতে পারে শরীরে, মানে সেটাকে সে প্রসেস করে সেটা থেকে সে তার মিনারেলস বলেন বা খাদ্যগুণ যেটা আছে সেটা তার শরীরে লাগাবে। এবং বাকি যে অতিরিক্ত খাবারটা, ধরেন আপনি 1 কেজি ভুট্টা দিলেন, তার বডি 25% মানে 250 গ্রাম প্রসেস করার ক্ষমতা রাখে। তখন বডি করবে কি, এই 250 গ্রামের মিনারেলসটা শরীরে নিবে, বাকি
75% অথবা 750 গ্রামটা গোবরের সাথে বের করে দিবে। তাহলে কি হলো ব্যাপারটা হলো যে আপনি 25% যখন ভুট্টা বা প্রোটিন অ্যাড করলেন, বডি যদি 25% নর্মালি নিতে পারে। এখন যদি একটু ভুট্টাটা প্রসেসড হয়, কীরকম প্রসেস, ধরেন আমি ইস্ট ফার্মেন্টেড দেব। যখন আমি ইস্ট ফার্মেন্টেড করে ভুট্টা দেওয়া শুরু করব, তখন বডি করবে কি, এটা যেহেতু একটু প্রসেসড বাইরে থেকে হয়ে আসে, ফার্মেন্টেড বাইরে থেকে হয়ে তার বডিতে ঢুকতেছে, তার মানে এটা একটু প্রসেসড হয়ে আছে। তখন বডি এই ভুট্টাটাকে 25% থেকে উঠাইতে 60% পর্যন্ত ক্ষেত্র বিশেষে নিতে পারে। তার মানে হচ্ছে তখন তার খাবারের 65% যদি ভুট্টাও থাকে, তার পুরাপুরি পুষ্টিগুণটা একটা গরু তার শরীরে নিতে পারবে। হ্যাঁ, একটা পশু তার শরীরে নিতে পারবে। এটা 65% পর্যন্ত ম্যাক্স। হ্যাঁ, এর বেশি না। তাইলে আপনাকে সেই অনুযায়ী খাবার রেশিওটা করতে হবে। যদি আপনি ইস্ট ফার্মেন্টেড দেন, আপনি নির্দ্বিধায় 40% থেকে 45% দিতে পারবেন। তো প্রোটিন বাড়লে কি হবে, মাস বাড়বে শরীরে, আপনার মাসকুলার ফিগার বাড়বে, মানে আপনার শরীরে মাংস জমা শুরু করবে। আবার যদি কার্বোহাইড্রেট বেশি হয় কি হবে, শরীর তার অতিরিক্ত যে এনার্জিটা সেটাকে ফ্যাট রূপে মানে তার শরীরে জমায় রাখবে। তো এই কারণে আপনি যখন গরুটাকে লালন পালন করবেন, তখন তার বয়স, তার ফিনিশিং সব কিছু দেখে তার খাবারের রেশিওগুলো আপ ডাউন করবেন। এখন এই সব জিনিসগুলি আসলে ভিডিওতে বলে কিংবা একটা শর্ট টাইমের মধ্যে বলে ব্যাখ্যা করে বোঝানোটা কঠিন, কারণ এটা একটা দীর্ঘ মানে এক দেড় ঘন্টা 2 ঘন্টা সেশনেও এটা ক্লিয়ার করা কঠিন। কারণ আপনার বোধে মানে কি বলে এটাকে, আপনার গরু ভেদে, বয়স ভেদে, অবস্থা ভেদে জিনিসগুলি চেঞ্জেবল। সো এই জিনিসগুলি নিয়ে হয়তো বা সামনাসামনি আলোচনা হলে আরো ভালো হবে। আমরা চেষ্টা করবো আরো সুন্দর করে আলোচনা করার জন্য। তো এইখানে একটা বেসিক একটা দিয়ে দিলাম। তো আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে বয়সের সাথে সাথে খাবারটা দিবেন, যাতে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, স্ট্রাকচার হওয়া পর্যন্ত বডিতে বাড়তি ফ্যাট না জমে। আবার যখন ফিনিশারে আসবে তখন কার্বোহাইড্রেট বাড়ানো হবে, তখন তো আর মাংস ধরার কিছু নাই, মাংসটা ধরবে, প্লাস সেই সাথে সাথে একটু ফ্যাট হবে। কারণ ফ্যাট যদি না দেন গরুতে, তাহলে গরুর ফিনিশিং যে সুন্দর যে একটা গ্লোনেস সেটা আসবে না আবার। হ্যাঁ, হাড্ডি সারের মতোই লাগবে। তো সব কিছুরই প্রয়োজন আছে। সেই সাথে সাথে আপনারা, আশা করি এই জিনিসগুলি আপনাদের উপকারে আসবে, যে আপনারা সময়ের সাথে সাথে জিনিসগুলি চেঞ্জ করবেন। এবং যখন মনে করেন যে আগামী 90 দিন পরে আমার এটা ডেলিভারি টাইম, তখন আমরা আস্তে আস্তে ফিনিশারে যাব, আস্তে আস্তে খাবারের রেশিও চেঞ্জ করব, খাবারের পার্সেন্টেজ চেঞ্জ করব। সেইভাবেই আর করলে একটা গরুকে আপনি সুন্দরভাবে মানে ফিনিশিংয়ে যেতে পারবেন। এটা তো বললাম দানাদারের কথা। সেই সাথে সাইলেজ কিংবা কাঁচা ঘাস যেটাই দেন, সেটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। কাঁচা ঘাসের তো আসলে কোনো পার্সেন্টেজ নাই। একটা গরু তার বডি ওয়েটের 10% পর্যন্ত কাঁচা ঘাস নিতে পারে, কিন্তু এখন কথা হচ্ছে যে কাঁচা ঘাস কতটুকু খাওয়াবেন আপনি। কাঁচা ঘাসের মধ্যে মোরলেস 80% থাকে হচ্ছে ওয়াটার। তার মানে আপনি যদি এখন চিন্তা করেন যে একটা গরুকে আমি 10 কেজি কাঁচা ঘাস খাওয়াইছি, তো অনেক কিছু খাওয়াই ফেলছি, কিন্তু বাস্তবতা হচ্ছে 10 কেজি কাঁচা ঘাসের মধ্যে 8 কেজি পানি আর 2 কেজি ঘাস, মানে ড্রাই ম্যাটার। তো আপনি তো তার বডির রিকোয়ারমেন্ট কতটুকু সেটার উপর নির্ভর করে আপনাকে বুঝতে হবে যে আপনি কতটুকু কাঁচা ঘাস খাওয়াবেন এবং কতটুক অথবা সাইলেজ কতটুক খাওয়াবেন। তো থাম্ব রুল হচ্ছে বডি ওয়েটের 1%, বাছুর অবস্থায় 0.5% থেকে 0.75%, গ্রোয়ার অবস্থায় 1%, ফিনিশার অবস্থায় 1.25 থেকে 10%। যদি আপনি সাইলেজ এবং কাঁচা ঘাস সেই সাথে রাখেন, এটা দানাদারের রেশিও করলাম। আর সাইলেজ যদি দিতে চান, যদি খুব ভালো মানের সাইলেজ হয়, সেক্ষেত্রে আপনি 1% থেকে 1.5% পর্যন্ত যেতে পারবেন। যদি কাঁচা ঘাস হয়, তাহলে আপনি 8 to 10% চলে যেতে পারবেন বডি ওয়েটের পার ডে রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এটা পার বেলা না, পার ডে রিকোয়ারমেন্ট। তো এইভাবে করেই এই যে গরুটা ছুটে গেছে, ভিডিও করতে করতে দেখলাম। এই জন্যই আসলে খামারে একটু খোঁজ খবর রাখতে হয় যে গরুটা ছুটে গেছে, এখন ওটা ডাকবো এটা বাঁধার জন্য, নাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। একটু আমি পজ দিচ্ছি।
তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর কি বলবো, এত ডিটেলসে কিছু বলতে পারতেছি না। তো যাই হোক, আশা করি প্রয়োজনীয় প্রশ্ন করবেন, উত্তর দিব, সমস্যা নেই। তো এইভাবে খাবারগুলি ঠিক করবেন। আর রোগ ব্যবস্থাপনার কথাটাও বলে দেই যে অবশ্যই প্রপারলি ভ্যাকসিনেশন করে রাখবেন। এফএমডির ভ্যাকসিন প্রতি, যদি আমাদের দেশিরা দেন তাহলে 4 মাস পর পর দিবেন এবং 21 দিন পর পর একটা বুস্টার দিবেন। আর যদি রাশিয়ানটা দেন বা আরিয়া দেন, সেক্ষেত্রে হয়তো বা প্রতি 5 মাস পর পর দিবেন। 5 মাস পর পর একটা 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 ডোজ দিবেন, সেটা অ্যাক্টিভ হতে 21 দিন লাগবে। তারপরে আপনি 6 মাস পর্যন্ত ঠিক থাকবেন। হ্যাঁ, তো এফএমডির ভ্যাকসিনটা দিবেন, বছরে একবার তরকার ভ্যাকসিন দিবেন, বাদলার ভ্যাকসিন দিবেন। আর আরেকটা রোগ আছে হেমোরয়েড, এই আপনি গলা ফোলা রোগ যেটা বলি, তো এই গলা ফোলা রোগটার একটা ভ্যাকসিন দিতে পারেন। ভ্যাকসিন অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া কোন ভ্যাকসিন দিব, কোন ভ্যাকসিন দিব। ব্যাপারটা হচ্ছে এফএমডি সার্বজনীন, সব সারা বাংলাদেশে সব জায়গায় দিবেন, এফএমডি দিতেই হবে। সেই সাথে নদীমাতৃক এলাকাগুলিতে দেখা যায় যে অ্যানথ্রাক্স বা ত্বকা রোগটা এটা বেশি হয়, সেক্ষেত্রে এটা দিয়ে রাখা ভালো। আর পাতলা রোগটাও যেই এলাকায় প্রকোপ বেশি সেই এলাকায় দেওয়া ভালো। তো এইগুলি আসলে খুব বেশি মানে কস্টলি না। এগুলি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের আন্ডারে বিভিন্ন জায়গায় খুব কম দামেই পাওয়া যায় এবং খুবই নমিনাল প্রাইসে পাওয়া যায়। সো এগুলি আসলে আপনার কস্ট বৃদ্ধি করে না, কিন্তু আপনার সিকিউরিটি বৃদ্ধি করে। যে সেই কারণে আপনি এই অন্তত এই 3টা রোগের ভ্যাকসিন দিবেন এবং সেই সাথে যদি এলএসডি ভ্যাকসিন আপনারা পান, এলএসডি ভ্যাকসিনটা দিয়ে দিবেন। তাইলে আপনারা একটা দীর্ঘ সময় পর্যন্ত ইয়া থাকবেন, এইখান থেকে একটু আপনারা মুক্ত থাকবেন। যদিও রোগ ব্যাধি আল্লাহ দেয়, আল্লাহ সারায়, কিন্তু আল্লাহ বলছে যে প্রতিবিধান নিতে। সো আমাদের তো চেষ্টা করতে হবে। তো আমরা এই টিকাগুলি নিয়ে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। তারপরেও রোগ হবে না তা না, আবার রোগ হইলে যে সুস্থ হবে না তা না। আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে এবং সেই সাথে আমরা আমাদের চেষ্টা চালায় যাব, বাকিটা আল্লাহর ইচ্ছা। সো এই ভ্যাকসিনগুলি সময় মতো দিয়ে দিবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কৃমির ডোজটা করাইতেই হবে প্রতি 4 মাস থেকে 6 মাস পর পর। আর যদি কাঁচা ঘাস খাওয়ান বেটার হয় 3 থেকে 3.5 মাস পর পর কৃমির ডোজ করানো। কৃমির ডোজ করাইলে সাময়িকভাবে ওয়েট লস হইলেও সেটা আপনাকে পোষায় দিবে পরবর্তী 20-21 দিনে। এটা গ্যারান্টি সহকারে বলতেছি আপনাকে। এই জন্য কৃমির ডোজটা মাস্ট আপনি করাবেন, না হলে ওই যে লাভের গুড় পিঁপড়া খাবে, যে আপনি খাওয়াবেন খরচ করবেন কিন্তু সেটা কোনো বেনিফিট আপনারা পাবেন না। যাই হোক, আমার এই পর্বটা এইখানেই শেষ করব। অনেক কথা আসলে এই যে ভয়েস ওভারে দেখা গেছে যে কথা শুরু করে তাড়াতাড়ি শেষ করে দিতে হয়েছে, এই কারণে ভিডিওটা এই এত ব্যস্ততার মাঝখানে ভিডিওটা করা। তারপরেও এটা 18 মিনিট হয়ে গেছে, তাহলে আরও অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আমি আসলে জোর করেই ভিডিওটা শেষ করতেছি। আমি দুঃখিত যে এর থেকে বড় ভিডিও আসলে করলে এটা আপনাদের জন্য কষ্ট হয় দেখা, আর আমাদের জন্য কষ্ট হয় করা, কারণ কথা বলতে হয়তো প্রচুর। তো তার মধ্যে আবার দেখা যায় যে 2-একটা ভুল ভ্রান্তি বের হয়ে যায়, সেই ভুল ভ্রান্তি নিয়ে আবার আমাদের কিছু ভাইরা বসে থাকেন যারা আসলে ট্রোল করতে বা রোস্ট করতে পছন্দ করেন। যদিও সেটার জন্য আমরা জমে থাকি না, কারণ লোকে কথা বলবেই, সেই কথার জন্য আমরা থেমে থাকলে তো হবে না। আমরা আমাদের মতো আগাবো ইনশাল্লাহ। আমাদের চেষ্টাটা সৎ এবং মানে আমরা যেহেতু সৎ চেষ্টা আছে এবং সৎ মন মানসিকতা আছে, সেই জন্য আমরা আগে যাবো ইনশাল্লাহ। বাকিটা তো আপনারাই দেখতেছেন। সো ভুলভ্রান্তি ক্ষমা করবেন। আর গত ভিডিওতে একটা ইনফরমেশন দিয়েছি, সেটা হচ্ছে যে রিং দেখে মানে শিংয়ের রিং দেখে বয়স নির্ধারণ করাটা, ওইখানে একটু আমি ভুল একটা জিনিস বলেছি। সেটা হচ্ছে যে এক রিংয়ে 2 দাঁত, এক রিংয়ে 2 দাঁত না, অ্যাকচুয়ালি প্রথম রিংয়ে 2 বছর, দ্বিতীয় রিংয়ে 4 বছর ইন্ডিকেশন করে। সো শিংয়ের রিং দেখে যদি আপনি বয়স নির্ধারণ করতে চান, সেক্ষেত্রে প্রতি রিংয়ের জন্য 2 বছর করে বয়স আপনাকে ধরে নিতে হবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি এবং সেই সাথে বলছি যে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা টিপে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন, যেগুলো আমাদের ইন্সপিরেশন করে নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য।
ভালো থাকবেন সবাইকে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।